সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ নির্ভুল সলিউশন, ঠিক আছে? কারণ আমি নিজেই ফিজিক্যাল সায়েন্স পড়াই, তো আজকে তোমার সম্পূর্ণ নিজের সলিউশন দেবো এবং এর সাথে সাথে বলবো যে আমাদের সাজেশন থেকে কী এসছে না এসছে এবং তোমাদের পরীক্ষা কেমন হলো এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? এবার একটা কথা বলি, সবার কিন্তু প্রশ্ন সেট আলাদা। আমি যে প্রশ্নগুলো পড়ছি তোমরা সেগুলোর উত্তরটা পারবো নিজেরা মিলিয়ে নেবে, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন যদি এখানে দেওয়া রয়েছে যে কোন রশ্মির ক্ষেত্রে আয়নায়ন ক্ষমতা সর্বাধিক, এটার অ্যান্সার কী হবে? আলফা রশ্মি। কোন রশ্মির ক্ষেত্রে? আলফা রশ্মির ক্ষেত্রে। তারপর হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য কোনটি? ফিউজ তারের বৈশিষ্ট্য হবে, যে অ্যান্সার করে সেই অ্যান্সারটা ভুল লিখেছে, এটা বৈশিষ্ট্য হবে না। ফিউজ তারের বৈশিষ্ট্য হবে নিম্ন রোধ নিম্ন গলনাঙ্ক। ফিউজ তারের বৈশিষ্ট্য কী হবে? নিম্ন রোধ নিম্ন গলনাঙ্ক। তারপর বলেছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণী রয়েছে? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণী রয়েছে? 18টি শ্রেণী রয়েছে। অ্যান্সার কী হবে? 18টি শ্রেণী রয়েছে। এবার তোমাদের যদি পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেন তোমাদের রয়েছে হচ্ছে অণুর অস্তিত্ব নেই কোন? তোমরা জানো অণুর অস্তিত্ব কাদের থাকে না? আয়নীয় যৌগ। একমাত্র এখানে আয়নীয় যৌগ কে আছে? NaCl। এটা হবে তোমাদের অ্যান্সার। পরবর্তীতে হচ্ছে নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? দেখো, মৃদু অ্যাসিড কে আছে এর মধ্যে? একমাত্র CH3CH এটা হবে এর অ্যান্সার। তারপরে কোশ্চেনে আসি, লঘু সালফিউরিক অ্যাসিডের মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে H2 চালনা করলে কী রঙ উৎপন্ন হবে? এর রঙ উৎপন্ন হবে সবুজ বর্ণ। কী বর্ণ হবে? সবুজ বর্ণ। তারপরে বলেছে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? এর অ্যান্সার কী হবে? বক্সাইট। কালকে বারবার বলেছিলাম এই আকরিক থেকে কিন্তু শর্ট কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। তারপরে বলেছে ত্রিবন্ধনীযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন নিচের কোনটি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন ত্রিবন্ধনী কোথায় আছে? C2H2। কী থাকে? C থাকে, মাঝখানে 3টে বন্ড থাকে, এই পাশে একটা H থাকে, এই পাশে একটা H থাকে, ঠিক আছে? পরের কোশ্চেনে তোমাদের আসি, গ্রিন হাউস গ্যাসটিকে শনাক্ত করো। দেখো, এর ভিতর গ্রিন হাউস গ্যাস অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়, হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে অ্যান্সার হবে কি? জলীয় বাষ্প। তার তোমাদের যে পরের প্রশ্নটা আছে সোজা প্রশ্ন, STVতে 22 গ্রাম CO2 আয়তন কত হবে? দেখো, CO2 ভর কত? 1 মোল CO2 কী করে বের করে? দেখো, পাশে তোমাদের দিয়ে দিয়েছে, আরও সুবিধা হচ্ছে। তাহলে 12 যোগ 16 গুণ 2, কারণ অক্সিজেন দুটো আছে, তাহলে সমান সমান কত হচ্ছে? 44 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 22 গ্রামের কত হবে? এর অর্ধেক হবে, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 11.2। অ্যান্সার কত হবে এর? 11.2, ঠিক আছে? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পৃক্ত বিজারিত হয়েছে, ঠিক আছে? যদি তোমরা ক্যালসিয়াম কার্বনেট করো তাহলে সে ক্যালসিয়াম অক্সাইড হবে CaO, আর এখানে হবে CaCO3। যদি এটা হয় CO, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 56। তাহলে 100তে যদি 50 হয় তাহলে 10-এ কত হবে? 5.6। অ্যান্সার কত হবে? 5.6। এর অ্যান্সার হবে কত? 5.6। এবার পরের কোশ্চেনে আসি তোমাদের। দেখো, এই কোশ্চেনটার অ্যান্সারও যে করেছে সে অ্যান্সারটা ভুল করেছে, এটা অ্যান্সার হবে না। তাপ পরিবাহিতাঙ্ক কী বিষয়ের উপর নির্ভর করে? অপশান বি অ্যান্সার হবে, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর এটা নির্ভর করে। তারপরে কোশ্চেনে আসি, আলোর প্রতিসরণের সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে? অ্যান্সার কী হবে? কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। তারপরে কোশ্চেনে আসি, একটি অবতল দর্পণে কোন দর্পণে সৎ, ছোট এবং সমশীর্ষ গঠিত হবে? সেটা কি? উত্তল দর্পণ সবসময় হবে। তারপরে নিচের কোনটি তড়িৎ শক্তির একক? কিলোওয়াট ঘন্টা। তড়িৎ শক্তির একক কোনটা? কিলোওয়াট ঘন্টা। তারপরে যদি আসি, দেখো, তেজস্ক্রিয়তার SI একক কি? বেকারেল। মানে হচ্ছে কী লিখতে হবে? তোমরা BQ লিখলেও হবে বা বেকারেল লিখলেও হবে। তারপরে বলেছে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন হয়? দেখো, বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? ভর সংখ্যার পরিবর্তন হয়। এবার ডান স্তম্ভ বাম স্তম্ভ যদি মিলাই, তোমার যে জার্মান সিলভারে উপস্থিত থাকে অপশান ডি, নিকেল হবে, একে ডি নিকেল হবে। ইউরেনিয়ামাত্মক মৌল হবে হচ্ছে CPu হবে। ক্যালামাইন থেকে নিষ্কাত হয় কি? বি হবে Zn। তারপরে দেখো, তোমাদের পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু কোনটি? Li, লিথিয়াম। এর অ্যান্সার হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, এর অ্যান্সার কী হবে? 2-এর ডি, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি আর 4-এর এ। এর অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনে আসি, তোমাদের পরের সেটে আসি, নিচের বিবৃতির সত্য না মিথ্যা? জারণ বিজারণ কি সবসময় ঘটে? এটা হচ্ছে অ্যান্সার কী হবে? সত্য। জারণ বিজারণ সবসময় ঘটে। তারপরে বলেছে যে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তারপরে বলেছে নিচে অথবার কোশ্চেনে কী আছে? নিচে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে চিনির জলীয় দ্রবণ ইথানল না অ্যাসিড? তড়িৎ বিশ্লেষণ কী করতে পারে? অ্যাসিডিক। এই কোশ্চেনটা দেখো শর্টের মধ্যেও ছিল, ঠিক আছে?
যে কি মৃদু অ্যাসিড, তাহলে অ্যাসিড যে থাকবে সে তড়িৎ বিশ্লেষণ করতেই পারবে। দেখো তোমাদের CH3COOH এটা ছিল। এরপরে কোশ্চেনে আসি, কি ঘটবে একটি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটে যুক্ত করলে? কি ঘটবে, আমি বিক্রিয়াটা নিচে লিখছি, এইখানে লিখেছি কি ঘটবে। Fe প্লাস CuSO4 এটা যদি দেওয়া হয় তাহলে কী হবে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে, কী হবে FeSO4 প্লাস Cu, এই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে এবং কপার এইসের বর্ণটি মানে অনুঘট মানে যেই তোমরা যেখানে যেই দ্রবণটা নেওয়া হবে সেই দ্রবণটা সবুজ হয়ে যাবে। কী হয়ে যাবে, কারণ FeSO4 বর্ণ সবুজ, এই বর্ণটা কী হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। হেবার পদ্ধতিতে অনুঘটক হিসাবে কী ব্যবহার করা হয়? হেবার পদ্ধতিতে অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় লোহা, Fe আয়রন। তারপরে কোশ্চেন দেখো তোমার শূন্যস্থান থেকে Ca2 প্লাস N2 কী উৎপন্ন হয়, আমি এই পাশে লিখছি CaCN2 এটা উৎপন্ন হবে, CaCN2 প্লাস কার্বন। তারপর বলেছে থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? অ্যালুমিনিয়াম ধাতু। থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? অ্যালুমিনিয়াম ধাতু। পরে কোশ্চেনে যদি আসি ইউপ্যাক নামকরণ, এইটা দেখো এটা হবে 2-ব্রোমো-বিউটেন, 2-ব্রোমো-বিউটেন, ইউপ্যাক নামকরণ এটা কী হবে, ব্রোমো-বিউটেন। তারপরে দেখো অবস্থানগত সমবায়বতা, এর অ্যান্সার অনেকগুলো হয়, তোমরা যে যেটা লিখতে পারো। আমি তার ভিতরে একটা উদাহরণ দিয়েছি, অন প্রোপানল অথবা 2-প্রোপানল। তারপরে বলছে রান্নার আটাবিহীন যে প্রলেপ দেওয়া হয় সেটা কিসের প্রলেপ থাকে? TFE এটা লিখলেও হবে তোমাদের, টেট্রাফ্লোরো ইথিলিন। তারপরে অথবা PTFE এটা লিখলেও তোমাদের অ্যান্সার হবে। তারপর হচ্ছে ঝড় বায়ুমণ্ডলে ঝড় কোথায় ঘটে? এটার অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। কী হবে? ট্রোপোস্ফিয়ার, এটার অ্যান্সার হবে কি, ট্রোপোস্ফিয়ার। তারপরে ওজোন স্তরের গাঢ়ত্ব প্রকাশ করা হয় কোন এককে? এটা হবে হচ্ছে ডবসন একক। কী হবে? ডবসন, DU এটা লিখলেও হবে, ডবসন। তারপরে রেফ্রিজারেটর নির্গত হয় কোন গ্যাস? CFC। তারপরে বলেছে চার্লসের সূত্র অনুযায়ী -273 রানের কোনো গ্যাসের আয়তন কি অসীম হয়? এটা কী হবে? মিথ্যা, কারণ শূন্য হয়ে যায় অ্যান্সার, এই আয়তন কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। তারপরে হচ্ছে STBতে 16 গ্রাম অক্সিজেনে উপস্থিত অণুর সংখ্যা কত? দেখো ওটুর ভর কত? ওটুর ভর হচ্ছে 32, তাহলে 16 আছে, তাহলে আমি জানি 32-এ কত থাকে? 6.022 ইন্টু 10⁻23, কিন্তু তাহলে এখানে আছে কত? 16 গ্রাম, অর্ধেক আছে, তাহলে এইটারও অর্ধেক করলে কত হবে? 3.01 ইন্টু 10⁻23, এটা হবে তোমাদের অ্যান্সার। পরে কোশ্চেনে আসি, যদি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হয় তাহলে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হবে? হ্যাঁ, কারণ গামা সমান সমান 3 আলফা, তাহলে এর 3 গুণ, দেখো এটা অ্যান্সার হচ্ছে, তাহলে এটা কি হবে? সত্য। তারপরে বলেছে WM-1 K-1, তা এটা কার একক? এটা হচ্ছে তোমাদের একক হবে তাপ পরিবাহিতা। কি? তাপ পরিবাহিতা, ঠিক আছে। এবার হচ্ছে বিবর্ধক কাস্টপে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল। কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল। তারপর হচ্ছে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের মান কত হলে সেলেনের সূত্র প্রযোজ্য নয়? কত হলে আপতন কোণ 0 ডিগ্রি, আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি, বা লম্ব আপতন, অনেকে কিন্তু এটা 90 ডিগ্রি করবে, এটা কিন্তু ভুল হবে, কারণ 90 ডিগ্রি করা মানে এইভাবে পড়ে। আপতন কোণ কীভাবে মাপায়? অবিলম্ব দিয়ে। কোথায়? অবিলম্ব বরাবর যদি পড়ে তাহলে সেলেনের সূত্র প্রযোজ্য হয় না 0 ডিগ্রি বা লম্ব আপতনের ক্ষেত্রে। বর্তমানে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়? MCB ব্যবহার করা হয়। দেখো ওয়াট রেটিং দিয়ে বলেছিলাম, ইম্পর্টেন্ট ওয়ার্ডিং, 220 ভোল্ট 100 ওয়াটের রোধ কত? তাহলে R সমান সমান আমি কী জানি? R সমান সমান আমি জানি যে V²/P, তাহলে V²/P করলে কি হয়? R সমান সমান আমি জানি কি? R সমান সমান V²/P, তাহলে হচ্ছে 220 এর স্কোয়ার/100, 220 এর স্কোয়ার করলে হয় 484.00, নিচে থাকবে 100, 0 কাটা যাবে, এই উপরে 0 কাটা যাবে, 484 হবে, 484 ওহমের রোধ হবে। ওহম না লিখলে কিন্তু 0 পাবে। এবার দেখো 2 নম্বরের কোশ্চেন বলেছে দুটি সংকর ধাতুর নাম লেখো। আমি বারবার বলেছিলাম সংকর ধাতুগুলো খুব ইম্পর্টেন্ট, এই বাচ্চার থেকে কালকে ভিডিওতে বলেছিলাম। আর আকরিক আর খনিজের দুটি পার্থক্য, এই কোশ্চেনটা সোজা ছিল। পরে কোশ্চেন দেখো পরিবর্তন লেখো। দেখো আমি তোমাদের বারবার বলেছিলাম, কালকে একটা ভিডিওতে দেখবে, একটা শেষের দিকে একটা জায়গায় বলেছিলাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তারপর হচ্ছে বায়ো পলিমার কি
বায়োভেগুলার, এইটা আমাদের কমন আসছে। এই উপরে কোশ্চেনটা আমরা যেখান থেকে বলেছিলাম সেটা কমন আসছে 2 নম্বরের। তারপরে কোশ্চেন আসছে যে ওজোন স্তরে সৌরপদ্মা কেন বলা হয়, ওজোন স্তর বিষ্ণু উষ্ণায়ন দেবে। আমি প্রথম দিন যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে বিষ্ণু উষ্ণায়ন সম্বন্ধে একটা কোশ্চেন দিয়ে দিয়েছিলাম। তারপরে বলে দেখো অঙ্ক নিয়ে কি কমন বলবো, অবতল লেন্স দ্বারা গঠিত উপযুক্ত লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে, চিত্ররেখা অঙ্কন করো, অথবা আকাশকে নীল দেখায় কেন। এই আকাশকে নীল দেখায় কেন কালকেও আমি বলেছি, কালকে যে ভিডিওটা সাজেশন দিয়েছিলাম সেখানে বলেছিলাম আকাশকে কেন নীল দেখায়। চিত্র আঁকতে হবে কীরকম হবে, যদি এখানে একটা বিন্দু কণা দেবে, জাস্ট এরকম আলোকরশ্মি ফেলবে, আলোকরশ্মি চারিদিকে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে, জাস্ট এইটুকু আঁকলেই বোঝা যাবে যে আকাশকে নীল দেখায়। তারপর হচ্ছে 4 ওহম বিশিষ্ট বৃত্তাকার পথে, বলেছিলাম যে কোনো ব্যাস রোধাঙ্ক দিয়ে দেখো ব্যাস দিয়েছে মানে কি, এটা রোধাঙ্কের ওই সূত্র থেকে করতে হবে, এটা কোন সূত্র থেকে করতে হবে, রো এল বাই এ। আমি এই অঙ্কের সলিউশনের একটা আলাদাই ভিডিও বানিয়ে দেবো ওখানে। ক্যালসিয়াম কার্বনেটের ইলেকট্রন ডট চিত্র আঁকো, বলেছিলাম ইলেকট্রন ডট চিত্রে সবাই জানে ইলেকট্রন ডট চিত্র। আর একটা দেখো সোডিয়ামের গলনাঙ্ক কেন, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি কেন গ্লুকোজের থেকে, এই কোশ্চেনটা। তারপরে দেখো নিচের চিয়ানো, এটা একদম সোজা কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের কমন আসছে, আর উপরে কোশ্চেনটা কমন আসছে। এবার 38 দাগে দেখি, এইটা একদম সোজা কোশ্চেন, দেখো তোমরা যে চিন্তা করলে সে পারবে। এবার আসে যে উত্তপ্ত সোডিয়ামের মধ্যে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালক হলে রাসায়নিক সমীকরণ। দেখো আমি প্রথম দিন যে সাজেশন দিয়েছিলাম, দেখো আমি 2টো সাজেশনের ভিডিও দিয়েছিলাম, বিস্তারিত একটা বলেছিলাম আর একটা শর্টে বলেছিলাম, সেইখানে দেখো এই কোশ্চেনটা আমি হুবহু কমন চলে আসছে। এবার আসে আধুনিক পর্যায় সূত্র, এবং দেখো এই কোশ্চেনটা তো বলা হয়েছিল যে সোজা কোশ্চেন দিয়েছে একদম। আধুনিক পর্যায় সূত্রটা ইম্পর্টেন্ট ছিল, আর এর সাথে এইটা তো সবাই পারবে। এছাড়াও দিয়েছে হাইড্রোজেনের শ্রেণী ব্যাখ্যা করো। হাইড্রোজেনের শ্রেণী ব্যাখ্যা করতে হলে আধুনিক পর্যায় সারণীতে কিছু না, এর অ্যান্সার হবে হচ্ছে যে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, তাই এই প্রথম দিকে থাকার এইটা নিয়ে বিস্তারিতভাবে লিখতে হবে। আর পর্যায় সারণী কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস, 17 নম্বর শ্রেণী, এর অ্যান্সার হবে। তারপর আসে পিতলের চামচকে ক্যাথোড অ্যানোডের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, কালকে বলেছিল তোমাদের পার্থ স্যার বলেছিল যে তড়িৎ লেপনটা ভালো করে দেখে যাবে, তড়িৎ লেপনটাও ইম্পর্টেন্ট। তারপরে লেড লাইটারের জলীয় দ্রবণে H2S পাঠালে, এইটা তো আমি বারবার বলেছিলাম যে H2S এর উপর দিয়ে এটা পাঠাবো ওটা পাঠাবো, সীমিত সমীকরণ লেখো। সোডিয়াম পাঠালে কী হবে, দেখো ডায়োড গঠন সংকেত লেখো, এটা ইউপ্যাক নামকরণ, এটা কিছু বলার নেই। নিচের কোশ্চেনটা দেখো আমি কমন চলে আসে, এইটা নিচের কোশ্চেনটা এর কমন চলে আসছে, পুরোপুরি হুবহু কমন চলে আসছে। আমি দেখবে তোমার প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কোশ্চেন দিয়ে দিয়েছিলাম, কোশ্চেন কমন দিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম সেইখান থেকে রয়েছে। অ্যাভোগাড্রোর সূত্র লেখো, শুষ্ক বায়ু থেকে হালকা বায়ুতে, প্রথম পার্টটুক কমন আসছে, দ্বিতীয় পার্টটুক সোজা কোশ্চেন ছিল। তারপরে হচ্ছে যে একটা আবদ্ধ পাত্রে এত অঙ্ক চলে আসছে, এই অঙ্কটা দেখবে তোমাদের টেস্ট পেপারে অনেক জায়গায় ছিল, CaCO3 এই অঙ্কটা তোমাদের টেস্ট পেপারে অনেক জায়গায় ছিল, এটা টেস্ট পেপার থেকে হুবহু কমন চলে আসছে। এবার দেখো যে সম্পর্ক, এই যে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, কালকেও বলেছিলাম যে তখন বলেছিলাম ভিডিওর মধ্যে এটা ইম্পর্টেন্ট। আর এবার হচ্ছে দুটি রেল লাইনের মাঝখানে ফাঁদা, এটা হচ্ছে বোধমূলক কোশ্চেন, এই যে কোশ্চেন নর্মাল পড়বে তারা এটা পারবে। এর অপোজিটে যে অঙ্কটা ছিল, অঙ্কটা খুব সোজা অঙ্ক ছিল। ঠিক আছে, এই অঙ্ক নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তারপর হচ্ছে প্রমাণ করো আয়তকার কাজফলক কেন সমান্তরাল। আমি বারবার বলেছিলাম এবছর কিন্তু আয়তকার কাজফলকটা হেভি ইম্পর্টেন্ট, আয়তকার কাজফলক দিয়ে দিয়েছে সেই দেখো। এবার আছি দেখো চোখ থেকে কী আসে, হাইপারমাপিয়া, কি ধরনের লেন্স ব্যবহার করা, সোজা কোশ্চেন তোমাদের জীবন বিজ্ঞানের ওই টাইপের কোশ্চেন আছে। এ তো গতবারও এই টাইপের একটা অঙ্ক দিয়েছিল, এবারও সেম টাইপের আর একটা অঙ্ক দিয়ে দিয়েছে, প্রায় একই রকমের অঙ্ক। এবার আছি লেন্জের সূত্র এবং লেন্জের সূত্রে শক্তি সংরক্ষণ নীতি। তোমাদের বারবার বলছিলাম লেন্জের সূত্র কিংবা ফ্যারাডের সূত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেন্জের সূত্রটা বেশি করে ইম্পর্টেন্ট ছিল, কারণ গত 2 বছর আগে ফ্যারাডের সূত্র দিয়েছিল, তারপর কোনোদিন দেয়নি লেন্জের সূত্র, আমি দেবে। তোমরা যদি আমার পুরোনো ভিডিওটা যাও 3-4 দিন আগে যে ভিডিওটা, ওইটা দেখলে 100% দেবে আমি এই কোশ্চেনটা বলে দিয়েছিলাম ওখানে। আর কালকে বারবার বলা ছিল ভর বিচ্যুতি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অঙ্কের সলিউশন নিয়ে। আর তোমাদের সবার পরীক্ষা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।